মুর্শিদাবাদের ইতিহাস ঘাঁটলে উঠে আসে ভালোবাসা, লোভ, লালসা আর বিশ্বাসঘাতকতার তীব্র আর্তনাদ। শুধু বাংলার ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসেও পলাশীর ষড়যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘটনা। সাদিক আলী খান বাহাদুর বা মীর মিরন ছিলেন মির্জাফরের প্রথম স্ত্রী শাহ খানম সাহিবার সন্তান, এক দুর্দণ্ড প্রতাপ চরিত্র যাকে ইংরেজরা পর্যন্ত ভয় পেতেন। এদেশের ইতিহাসের চর্চায় পলাশীর যুদ্ধের বর্ণনা যতটা পরিচিত, কলকাতার যুদ্ধ কিন্তু ততটা নয়। নিমন্ত্রণ পাঠিয়ে 17 জনকে মুর্শিদাবাদে আনানো হয়। নবাবের সঙ্গে কথাবার্তার পর খাবারের সাথে বিষ মিশিয়ে 17 জনকেই হত্যা করেন মিরন। এখানে একটা কথা বলে রাখা ভালো, নবাব দেখা করার কথা বলেছিলেন কিনা তার কোনো প্রমাণ নেই, কিন্তু এই 17 জনের কবর খোশবাগে আছে। মুর্শিদাবাদ নামটার সঙ্গে যেমন জড়িয়ে আছে নবাব সিরাজউদ্দৌলার নাম, তেমনই জড়িয়ে আছে বিশ্বাসঘাতক মির্জাফরের নাম। আসলে বাংলায় মির্জাফর নামটা বিশ্বাসঘাতকতার প্রতীক। এখনও ওই নাম বিশ্বাসঘাতকতার সমার্থক শব্দ। শুধু বাংলার ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসেও পলাশীর ষড়যন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘটনা। স্কুল কলেজের পাঠ্যপুস্তকই শুধু নয়, এসসি হিল থেকে শুরু করে অধুনা পিটার মার্শাল, ক্রিস গেইলি, রজতকান্ত রায় প্রমুখের গ্রন্থেও সিরাজউদ্দৌলা এবং পলাশীর ষড়যন্ত্র সম্বন্ধে কতকগুলি ভিন্ন ভিন্ন মত ও বক্তব্য দেখা যায়। মির্জাফরের পুত্র মিরনের হত্যালীলা সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে আগে পলাশীর যুদ্ধের প্রেক্ষাপট সম্বন্ধে সম্যক বিশ্লেষণ অত্যন্ত জরুরি। মুর্শিদাবাদের ইতিহাস ঘাঁটলে উঠে আসে ভালোবাসা, লোভ, লালসা আর বিশ্বাসঘাতকতার তীব্র আর্তনাদ। নানান কাহিনী নিয়ে আজও বহমান সেই ইতিহাস। 1757 সালের 23শে জুন অস্তমিত হয়ে যায় বাংলার স্বাধীন সূর্য। অথচ যখন এই যুদ্ধ শুরু হয় তখন রবার্ট ক্লাইভ ভাবতেও পারেননি এই যুদ্ধে তিনি জয়ী হবেন। এই যুদ্ধের সূত্রপাত কিন্তু আলীনগরকে কেন্দ্র করে। আলীনগর মানে আজকের কলকাতা। নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে বসার প্রথম দিন থেকেই মারমুখী মনোভাব ছিল ইংরেজদের প্রতি। তার প্রধান কারণ, নবাব আলীবর্দী খাঁ মৃত্যুর আগের দিন অবধি নতুন নবাবকে বলে গেছেন ইংরেজদের প্রতি কঠোর থাকার জন্য। দলাদলির শুরু সেই প্রথম দিন থেকেই। বাংলার শাসক হিসাবে সিরাজকে মেনে নিতে পারেননি কেউই। দিনে দিনে ব্রিটিশ বণিকদের সাহস বেড়েই যাচ্ছিল। কলকাতার বুকে তাদের দুর্গের বহরও বেড়ে চলছিল, কিন্তু ব্রিটিশদের অনুমতি ছিল শুধু ব্যবসা বাণিজ্য করার। তার জন্য দুর্গের কি প্রয়োজন উত্তর পাননি নবাব। ফলে সংঘাতের পরিবেশ তৈরি হয়েছিল তখনই। কিছুদিনের মধ্যেই ব্রিটিশ শক্তিকে সমূলে উৎখাত করতে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করলেন তরুণ নবাব, সঙ্গে বিশাল সেনাবাহিনী। কলকাতা শহর দখল করলেন নবাব, নাম রাখলেন আলীনগর। প্রিয় পিতামহের প্রতি এই ছিল পৌত্রের শ্রদ্ধার্ঘ। পুরনো ফোর্ট উইলিয়াম দুর্গে বসল এক বিরাট সভা। সেখানে উপস্থিত কলকাতার অভিজাত ব্যক্তি উমিচাঁদ এবং পলাতক কৃষ্ণবল্লভ দুজনেই মেনে নিলেন সিরাজের আধিপত্য। আর সেনাপতি মানিক চাঁদের হাতে দুর্গ পরিচালনার ভার দিয়ে সিরাজ ফিরে এলেন রাজধানী মুর্শিদাবাদে। এদেশের ইতিহাসের চর্চায় পলাশীর যুদ্ধের বর্ণনা যতটা পরিচিত, কলকাতার যুদ্ধ কিন্তু ততটা নয়। 1757 সালের 22শে জুন মধ্যরাতে রবার্ট ক্লাইভ কলকাতা থেকে তার বাহিনী নিয়ে পলাশীর আম্রকাননে এসে তাঁবু গাড়েন। বাগানটির উত্তর পশ্চিম দিকে গঙ্গা নদী, এর উত্তর পূর্ব দিকে 2 বর্গমাইল ব্যাপী আম্রকানন। পরের দিন বেলা 8টার সময় হঠাৎ করেই মীর মদন ইংরেজ বাহিনীকে আক্রমণ করেন। তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন। ক্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন। মীর মদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন, কিন্তু মির্জাফর, ইয়ার লতিফ খান ও রায়দুল্লভ যেখানে সৈন্য সমাবেশ করেছিলেন সেখানেই নিষ্পৃহভাবে দাঁড়িয়ে রইলেন। তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীর মদন ইংরেজদের পরাজয় বরণ করতে বাধ্য করতে পারতেন। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজউদ্দৌলার গোলাবারুদ ভিজে যায়। তবুও সাহসী মীর মদন এবং অপর সেনাপতি মোহনলাল ইংরেজদের সঙ্গে লড়াই চালিয়ে যেতে লাগলেন।
কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীরমদন মারাত্মকভাবে আহত হন ও মারা যান। ব্যাস, যুদ্ধ ঘুরে যায় অন্যদিকে। বিশ্বস্ত সেনাপতি মোহনলাল নবাবকে পরামর্শ দেন যুদ্ধ চালিয়ে যাওয়ার, কিন্তু সিরাজ, মির্জাফর প্রমুখের পরামর্শের সিদ্ধান্ত নেন যুদ্ধবিরতির। ছত্রভঙ্গ হতে থাকে নবাবের সেনা, আর সেই মুহূর্তেই অতর্কিতভাবে নবাবের সৈন্যের ওপর হামলা করে ইংরেজ বাহিনী। 1757 সালের 23শে জুন বিকেল 5টায় শেষ হয়ে যায় পলাশির যুদ্ধ। এবার রবার্ট ক্লাইভ সৈন্যবাহিনী নিয়ে অগ্রসর হচ্ছেন মুর্শিদাবাদের দিকে। ইতিমধ্যে চিঠি মারফত জগৎ শেঠ খবর পাঠালেন, মীর মিরন মুর্শিদাবাদের পথ আটকে দাঁড়িয়ে আছে, রবার্ট ক্লাইভ গেলেই হত্যা করবেন। মির্জাফরের কাছে এই সংবাদ পৌঁছাতে দেরি হলো না। তিনি আদেশ দিলেন মিরনকে বাহিনী সরিয়ে নিতে। অবশেষে মায়ের অনুরোধে বাহিনী সরালেন মীর মিরন ওরফে সাদিক আলী খান বাহাদুর। সাদিক আলী খান বাহাদুর বা মীর মিরন ছিলেন মির্জাফরের প্রথম স্ত্রী শাহ খানম সাহিবার সন্তান, এক দুর্দণ্ড প্রতাপ চরিত্র, যাকে ইংরেজরা পর্যন্ত ভয় পেতেন। শোনা যায় সিরাজকে হত্যার পর তিনি এক বিশাল তালিকা তৈরি করেছিলেন। সিরাজের পরিবারের কাউকে তিনি জীবিত রাখবেন না, এই ছিল তার পরিকল্পনা। পলাশির যুদ্ধের পর স্ত্রী ও মেয়েকে নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে গেলেন সিরাজ, কিন্তু দানশেখ ফকিরের বিশ্বাসঘাতকতায় ধরা পড়লেন রাজমহল ঘাটের কাছে। অন্যদিকে রবার্ট ক্লাইভকে আটকাতে ব্যস্ত মিরন। মায়ের অনুরোধে ইংরেজ বাহিনীকে প্রবেশ করতে দেওয়া হলো মুর্শিদাবাদে। এই সময় নবাবকে এনে বন্দি করা হলো জাফরাগঞ্জ প্রাসাদে। চিরশত্রুকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা ছকে ফেললেন মিরন। একেবারে নিষ্কণ্টক হওয়ার জন্য 1757 সালের 2রা জুলাই মিরনের কথায় মোহাম্মদী বেগ হত্যা করলেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে। এরপর তার ছোট ভাই মির্জা মেহেদি ও একে একে আরও অনেককে। রাজমহল ঘাট থেকে ধরে আনার পর নবাব সিরাজউদ্দৌলাকে জিজ্ঞাসা করা হয়েছিল তার শেষ ইচ্ছা কি। নবাব বলেছিলেন বিহার ও ঢাকা এলাকায় তার কিছু আত্মীয় আছে, তাদের সঙ্গে তিনি দেখা করতে চান। নিমন্ত্রণ পাঠিয়ে 17 জনকে মুর্শিদাবাদে আনানো হয়। নবাবের সঙ্গে কথাবার্তার পর খাবারের সাথে বিষ মিশিয়ে 17 জনকেই হত্যা করেন মিরন। একে একে খোশবাগে এদের কবর দেওয়া হয়। এখানে একটা কথা বলে রাখা ভালো, নবাব দেখা করার কথা বলেছিলেন কিনা তার কোনো প্রমাণ নেই, কিন্তু এই 17 জনের কবর খোশবাগে আছে। কিন্তু ইতিহাস এই 17 জনের পরিচয় সম্পর্কে অজ্ঞাত। আমিনা বেগমের কোল থেকে নবাব সিরাজউদ্দৌলাকে কেড়ে নেওয়ার পর মীর মিরন সিরাজউদ্দৌলার পরিবারের সব মহিলাদের পাঠিয়ে দেয় ঢাকার জিঞ্জিরা প্রাসাদে। জিঞ্জিরা প্রাসাদের সেনাধ্যক্ষকে বারবার নির্দেশ দিতে থাকেন নবাব পরিবারের বেগমদের হত্যা করার জন্য, কিন্তু তিনি বারবার প্রত্যাখ্যান করতে থাকেন। অতঃপর মিরন নিজেই বেগমদের হত্যার পরিকল্পনা করে ফেলে। বেগমদের মুর্শিদাবাদ ফেরত আনার নাম করে বজরায় তুলে দেওয়া হয়। মাঝগঙ্গায় ঘসেটি বেগম আর আমিনা বেগমকে গঙ্গায় ফেলে ডুবিয়ে হত্যা করা হয়। আমিনা বেগম জলে পড়বার আগে অভিশাপ দিয়ে যান মিরন যেন বজ্রাঘাতে মারা যায়, আর ঘসেটি বেগম নৌকার ধার ধরে বাঁচার চেষ্টা করলে তার হাতে তরোয়ালের কোপ দেয় মিরনের লোকজন। ব্রিটিশদের হস্তক্ষেপে বেঁচে গিয়েছিলেন আলীবর্দী খানের স্ত্রী সরফুন্নেসা, সিরাজপত্নী লুৎফান্নেসা ও তার মেয়ে উম্মে জহুরা। ইতিমধ্যে নবাবের সৈন্য মিরনের নেতৃত্বে ও ব্রিটিশ সৈনিকের সহায়তায় রাজমহলের কাছে আজিমাবাদের যুদ্ধে চলে যান দিল্লির বাদশাহ আলম ও পূর্ণিয়ার নবাব খাদেম হোসেনের যৌথ বাহিনীর মোকাবেলা করতে। এই যুদ্ধে মিরন যথেষ্ট সাহসিকতার পরিচয় দেয়, কিন্তু মিরন কখনো ভাবেনি এই যুদ্ধই তার জীবনে ঘনিয়ে আনবে মৃত্যুর কালো মেঘ। কিন্তু এলো সেই দিন। 1760 সালের 2রা জুলাই সন্ধ্যে থেকে নামলো মুষলধারে বৃষ্টি, সঙ্গে তীব্র বজ্রবিদ্যুৎ। আশ্রয় নিতে বাধ্য হলেন মিরন। তাঁবু পড়ল। ঝড়ের দাপট এতটাই বাড়তে লাগলো, ক্রমে বড় তাঁবু ছেড়ে ছোট তাঁবুতে গেলেন মিরন। সঙ্গে ছিল 2 জন চাকর, একজন গা হাত মালিশ করে ও অন্যজন গল্প শুনিয়ে ঘুম পাড়াতো মিরনকে। মধ্যরাতে সবাই যখন ঘুমে মগ্ন, তখন তাঁবুর ওপর পড়ল বজ্রবিদ্যুৎ, আর তাতেই মারা গেলেন মীর মিরন। তারিখটা খেয়াল করে দেখবেন,
সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয় 2রা জুলাই, আর মীর মিরনও মারা যায় 2রা জুলাই। মাঝখানে শুধু রইল কি? মাঝখানে রইল এক অভিশাপ। আমিনা বেগম মারা যাওয়ার আগে যে অভিশাপ দিয়ে গেছিলেন মীর মিরনকে, তাই বলা যেতেই পারে আর্তনারীর অভিশাপে মারা গেলেন মীর মিরন। এরকমই ইতিহাসের আরও অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে।